ছাড়পত্র ছাড়া যে কোনো সময় ভর্তি হতে পারবে প্রাথমিকের শিক্ষার্থীরা, ঝরে পড়া ঠেকাতে এই সিদ্ধান্ত। এবং বন্যায় পুকুর ও ঘের ভেসে লোকসানে মাছ চাষিরা, প্রণোদনার পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাদ্দিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উচ্চমান সহকারী তিনি, পদ তৃতীয় শ্রেণীর, কিন্তু জীবনযাপন বিত্তশালীর মতো। থাকেন নিজের বেতনের প্রায় 3 গুণ ভাড়ার ডুপ্লেক্স ফ্ল্যাটে, চড়েন প্রিমিয় গাড়িতে। সপরিবারে বেড়াতে যান বিদেশে। নাম তার দেলোয়ার হোসেন। তিনি সিবিএ নেতাও। অভিযোগ আছে চাকরির আড়ালে বেনামে আছে আবাসন ব্যবসা সহ আয়ের নানা উৎস। শিক্ষাগত সনদ নিয়েও আছে প্রশ্ন। অভিযোগে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান। বিএনপি জামায়াত সরকারের আমলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে মাস্টার রোলে চাকরি পান দেলোয়ার হোসেন। 2006 সালে স্থায়ী হয় নিয়োগ, পদ হিসাব সহকারী। এরপর থেকে বদলাতে থাকে জীবনযাপন। 2012 সালে হন ক্যাশিয়ার, এরপর ভূমি শাখার উচ্চমান সহকারী। অভিযোগ আছে এই 2 পদোন্নতির ক্ষেত্রেই সিবিএর প্রভাব খাটান দেলোয়ার। তার কর্মচারী ইউনিয়নকে 2016 সালে অন্তর্ভুক্ত করেন জাতীয় শ্রমিক লীগে। এখন তিনি সিবিএর সাধারণ সম্পাদক। অভিযোগ আছে নিয়োগের সময় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে দেলোয়ারের জমা দেওয়া এইচএসসি সার্টিফিকেট ও মার্কশিটে বাবার নাম এবং প্রাপ্ত বিভাগ দুরকম। এই অসঙ্গতি তার চাকরি ক্ষেত্রে প্রভাব ফেলেনি। দেলোয়ার গৃহায়ণ কর্তৃপক্ষের এনওসি নিয়ে গত বছরের মে মাসে স্ত্রী 2 পুত্রকে সঙ্গে নিয়ে বেড়াতে যান অস্ট্রেলিয়ায়। কাতার এয়ারওয়েজে 4 জনের অস্ট্রেলিয়ার রিটার্ন টিকিটের দাম 7,44,576 টাকা, আর এমিরেটস এয়ারলাইন্সে 6,72,000 টাকা। তৃতীয় শ্রেণীর কর্মচারীর সপরিবারে অস্ট্রেলিয়া যাতায়াতের বিমান ভাড়াই তার 2 বছরের বেতনের সমান। অভিযোগ আছে বেনামে বিপুল অর্থ সম্পদ গড়েছেন দেলোয়ার। মোহাম্মদপুর টাউন হলের পাশে একটি বহুতল ভবন, লালমাটিয়া প্রাইমারি স্কুলের সামনে অ্যাপার্টমেন্টে একটি ফ্লোর সহ মোহাম্মদপুর এলাকায় বেনামে রয়েছে একাধিক ফ্ল্যাট ও বাড়ি। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের গলিতে একটি রেস্টুরেন্টের শেয়ার আছে তার স্ত্রীর। দেলোয়ার ভাড়া থাকেন লালমাটিয়া মহিলা কলেজের কাছে ডুপ্লেক্স ফ্ল্যাটে, চড়েন ঢাকা মেট্রো গ 209755 নম্বরের প্রিমিয় গাড়িতে। তাকে আরো 2টি গাড়িতে চড়তে দেখা যায়। দেলোয়ার ভাই থাকেন প্রিমিয় গাড়িটির রেজিস্ট্রেশন এইচআই টেকনোলজি প্রপার্টিজের নামে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাজি ইমাম। মোহাম্মদপুর লালমাটিয়া এলাকায় বেশ কটি ভবন নির্মাণ করছে এইচআই প্রপার্টিজ। জানা গেছে প্রতিষ্ঠানটিতে বড় শেয়ার আছে দেলোয়ারের স্ত্রীর। দেলোয়ারের গাড়ি ব্যবহার নিয়ে প্রতিষ্ঠানের কোনো বক্তব্য মেলেনি। দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি অফিসে ভুয়া সার্টিফিকেট নিয়ে কাজ করার কোনো সুযোগ আছে কিনা এ বিষয়ে স্পষ্ট বক্তব্য হচ্ছে কোনো সুযোগ নেই। আমরা যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাই তবে আমরা এটা তদন্ত করে দেখব। আমাদের অনেক কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, মন্ত্রণালয়, এমনকি আমাদের অফিস থেকেও তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিপুল সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বারবার যোগাযোগ করা হয় তার বাসা এবং অফিসে। অপেক্ষায় রেখেও দেখা দেননি। মোবাইল ফোনে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি দেলোয়ার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত বছর ফেব্রুয়ারিতে দেলোয়ারকে ডাকা হয় দুদক কার্যালয়ে। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেজর সিনহা হত্যার পরিষ্কার ছক পেয়েছে র্যাব। বুধবার রাতে কক্সবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তার দাবি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রিমান্ডে থাকা আসামিরা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সব তথ্য, ফোনালাপ, অডিও, ভিডিও তদন্ত কর্মকর্তারা আমলে নিয়েছেন বলেও জানান র্যাব কর্মকর্তা। সবকিছু সমন্বয় করে একটি কার্যকরী তদন্ত প্রতিবেদন দেয়া হবে। এদিকে আদালতের আদেশের পর নীলিমা রিসোর্টের থেকে পুলিশের জব্দ করা 29টি ডিভাইস রামু থানা থেকে আজ গ্রহণ করবে র্যাব। এছাড়া রিমান্ড শেষ হওয়ার 7 আসামিকে আদালতে তোলা হবে। 8 জন বরখাস্তকৃত সদস্য এবং 3 জন বেসামরিক ব্যক্তি, এই 7 জনের 7 দিনের রিমান্ড আগামীকালকে শেষ হতে যাচ্ছে। তাদের কাছে আমরা বেশ গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্য বেশ কিছু তথ্য পেয়েছি। এদিকে মেজর সিনহা হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত টেকনাফ থানা সিসিটিভি ফুটেজ উধাও।
থানার দুটি সিসিটিভি ক্যামেরার একটির হার্ড ডিস্ক থানা থেকে গায়েব, অপরটি পাওয়া গেছে নষ্ট অবস্থায়। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, দায়িত্ব নেয়ার পর এ অবস্থায় পেয়েছেন তিনি। তবে কিভাবে হার্ড ডিস্ক উধাও হলো কিছুই জানেন না তিনি। র্যাব বলছে, তদন্ত এগিয়ে নিতে খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান মারা যাওয়ার আগে মাদক চোরাচালান নিয়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসের সাক্ষাৎকার নিয়েছিলেন। গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্যের তদন্ত করছে র্যাব। এরই অংশ হিসেবে চেষ্টা চলছে টেকনাফ থানার সিসিটিভির ফুটেজ সংগ্রহের। আবেদন করা হয় আদালতের মাধ্যমেও। টেকনাফ থানার নতুন ওসি 15 আগস্ট স্থানীয় এক টেকনিশিয়ানকে দিয়ে সিসিটিভি পরীক্ষা নিরীক্ষা করান। 25 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত ফুটেজ খুঁজতে গিয়ে দেখা যায় থানার দেয়ালে স্থাপন করা সিসিটিভির হার্ড ডিস্ক গায়েব, আর ওসির কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক থাকলেও তা নষ্ট। প্রথমে দেখছি টেবিলেরটা, দেখার পরে দেখতেছি ভিডিও রেকর্ড পাইতেছি না, খুলে দেখতেছি যে ওখানে হার্ড ডিস্ক যেটাতে রেকর্ড জমে ওইটা নষ্ট। তারপরে দেওয়ালে যেটা আছে ওটা খুলে দেখতেছি ভিতরে হার্ড ডিস্কটাই পুরোটাই নেই। টেকনাফ থানার ওসি বলছেন, সিসিটিভির বিষয়ে কিছুই জানতেন না তিনি। তদন্তকারী কর্মকর্তারা সিসিটিভির ফুটেজ চাইলে স্থানীয় টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করিয়ে ফুটেজ পাওয়া যায়নি। আমি তো এখানে জয়েন করেছি, জয়েন করার পরে যে অবস্থা ছিল সেই অবস্থায় আপনি বিজ্ঞ আদালতে নির্দেশ দিয়েছে এটা ফুটেজ দেওয়ার জন্য। এখানে মামলার তদন্তকারী কর্মকর্তাও ছিলেন। আমরা এটা ওপেন করেছি এবং এখানে ওপেন করে দেখছি যে একটাতে কোনো হার্ড ডিস্ক নেই, আর একটাতে আপনার 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক, যেটা নষ্ট, রেকর্ডিং হয় না। র্যাব বলছে, সিনহা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সিসিটিভির ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ আলামত। ফুটেজ উদ্ধারে চেষ্টা চলছে। বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে সিসি ফুটেজ তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তরের জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করে। এ বিষয়ে থানা থেকে একটি লিখিতভাবে তদন্তকারী কর্মকর্তা জানানো হয়েছে। সর্বমোট 2টি হার্ড ডিস্ক সেখানে ছিল। একটি হার্ড ডিস্ক কোনো একটি কারণে খোয়া গেছে, আরেকটি যেটি হার্ড ডিস্ক আছে সেটাতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এই বিষয়টি তদন্তকারী কর্মকর্তার নজরে এসছে। এদিকে নীলিমা রিসোর্ট থেকে পুলিশের নিয়ে যাওয়া সিনহার ল্যাপটপ ও হার্ড ডিস্ক সহ 29টি ডিভাইস বুঝে পাচ্ছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুলিশ বা বিচারক কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয় পুলিশের বিরুদ্ধে করা রিটের শুনানির সময় এই মন্তব্য করে উচ্চ আদালত। এ বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা আছে। মেজর সিনহাকে মেরে ফেলার পর এখন আমাকে আর আমার সহকর্মী সিফাতকে করা হচ্ছে সামাজিকভাবে হেনস্থা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে 2 এসপি সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রিটের শুনানিকালে আইনজীবী আদালতকে বলেন, কারো ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারে না পুলিশ। এটা সাধারণের সাংবিধানিক অধিকার হরণ করা। বৃহস্পতিবার এই রিটের আদেশ দেওয়া হবে বলেও জানিয়েছে আদালত। এটা শুধু শিপ্রার বিষয় না, এটা সারা দেশের মানুষের বিষয়, সারা দেশের মেয়েদের বিষয়। মেয়েদের যে আমাদের যে কনস্টিটিউশন আর্টিকেল 32, সেখানে যে আমাদের পার্সোনাল লিবার্টির কথা বলা হয়েছে, সেই লিবার্টিকে লঙ্ঘন করেছেন তারা। মাননীয় আদালত আমাকে বলছেন যে আগামীকাল আমরা দেখব আপনার এটা মামলা করার অধিকার আছে কিনা, এবং এই বিষয় নিয়ে আগামীকাল অর্ডার হবে। এই ঘটনায় কক্সবাজারের রামু থানায় মামলা করার কথা ছিল ভুক্তভোগী শিপ্রা দেবনাথের, কিন্তু এই বিষয়ে হাইকোর্টে রিট হওয়ায় আদালতের আদেশের অপেক্ষায় আপাতত মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মহামান্য হাইকোর্ট একজন বিজ্ঞ লয়ার ওই শিপ্রার পক্ষে একটা পিটিশন দিয়েছিলেন। মহামান্য হাইকোর্টের আমরা নির্দেশনা অনুযায়ী আমরা এগোবো আর কি, সেই কারণে আজকে যাওয়া হয়নি। এদিকে শিপ্রা ও সিফাতের কাছ থেকে জব্দকৃত ডিভাইস থেকেই ব্যক্তিগত বিভিন্ন ছবি বা ভিডিও ক্লিপ লিক হয়েছে এমন অভিযোগের প্রেক্ষাপটে রামু থানার ওসি জানিয়েছেন, জব্দকৃত মালামাল বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এগুলা তো আপনার ব্যক্তিগত প্রপার্টি হইলেও তাদের কাছে ওইটার মধ্যে কোনো অপরাধমূলক তথ্য আছে কিনা সেটা জানার জন্যই ওইটা আমাদের হেফাজতে আছে, এখান থেকে কেউ নেওয়ার কোনো সুযোগ নেই। সিনহা নিহতের ঘটনায় পুলিশের কাছে জব্দ বিভিন্ন জিনিসপত্র র্যাবের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ আমাদের দুটি মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, 3টি হার্ড ড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদা না দেয়ায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে। এই অভিযোগে বায়েজিদ থানার পরিদর্শক শহীদুল ইসলাম সহ 8 পুলিশ ও এক সোর্সের বিরুদ্ধে মামলা করেছেন ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ। বুধবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে মামলা করেন তিনি। এজাহারে বলা হয়, 13 জুলাই রাতে ইয়াবা রাখার অভিযোগে আব্দুল ওয়াহেদকে বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে আটকে রেখে 2 লাখ টাকা দাবি করা হয়। তাতে রাজি না হওয়ায় ক্রসফায়ারের হুমকি দেয় অভিযুক্তরা। পরে মাদক মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেখান থেকেই আইনজীবীর মাধ্যমে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ। স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতি হয় সবচেয়ে বেশি, এটি অনেক পুরনো অভিযোগ। করোনাকালে সেই দুর্নাম আরও বাড়িয়েছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। নতুন পরিচালক দায়িত্ব নিয়েই সেখানে হাত দিয়েছেন। করোনা চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জাম কেনাকাটার 2.5 মাস ধরে সূক্ষ্ম নজর রাখছেন তিনি। দাবি করেছেন, এরই মধ্যে সরকারের 124 কোটি টাকা সাশ্রয় হয়েছে। স্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের জন্য ওষুধ, চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহের দায়িত্ব এই প্রতিষ্ঠানের। কিন্তু করোনার সময় এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়া হয় প্রয়াত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে। সিএমএসডির শীর্ষ দায়িত্ব পান আবু হেনা মুর্শেদ জামান। এই 2.5 মাসে 3 ধাপে মাস্ক, পিপিই, অক্সিজেন সিলিন্ডার, পিসিআর কিট ও ভেন্টিলেটরের মতো 17 ধরনের সামগ্রী কেনা হয়েছে। নতুন পরিচালকের দাবি, সরকারি প্রক্রিয়া মেনে এবং ঠিকাদারের সাথে দর কষাকষি করে 522 কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে 398 কোটি টাকায়। 2 জুন কিটের যে কার্যাদেশ দেওয়া হয়েছিল সেটির দাম ছিল 2780 টাকা, কিন্তু 15 জুনে আমরা যখন আদেশটি দেই, এটা ব্র্যান্ড ভেদে আমরা দাম নিয়ে এসেছি 2100 থেকে 2300 টাকায়। অর্থাৎ প্রথম দর কষাকষিতেই আমরা ব্র্যান্ড ভেদে 480 টাকা থেকে 680 টাকা কিটের দাম কমিয়ে ফেলেছি। সিএমএসডির পরিচালক আরও জানান, ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সিন্ডিকেটের সদস্য ও দুর্নাম রয়েছে এমন প্রতিষ্ঠানকে বাদ দেয়া হয়েছে। দুদকের কালো তালিকাভুক্ত সরবরাহকারী ছাড়াও যাদের বিষয়ে কিছু বিতর্ক রয়েছে, আমি কারো নাম উচ্চারণ করব না, যে কারো বিতর্ক রয়েছে, আমরা চেষ্টা করেছি সেই সমস্ত সরবরাহকারীদেরকে আমাদের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না করতে, যেহেতু তাদের নিয়ে বিতর্ক রয়েছে, একটা পাবলিক পারসেপশন রয়েছে। এছাড়াও তো বাংলাদেশে সৎ ভালো ব্যবসায়ীর তো অভাব নাই, সরবরাহকারীদের অভাব নাই, শুধু তারা এসছেন। দুর্নাম ঘোচাতে নড়ে চড়ে বসেছে সিএমএসডি। দায়িত্ব অবহেলার দায়ে অনেককে শাস্তিও দেয়া হয়েছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের ভ্যাকসিন আগে পাবে বাংলাদেশ, চাইলে এদেশেও হতে পারে ভ্যাকসিনের ট্রায়াল। সচিব পর্যায়ের বৈঠকে ঢাকাকে আশ্বস্ত করল নয়াদিল্লি। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বৈঠক শেষে এসব কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দুদিনের ঢাকা সফরের 3য় দিনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। প্রায় 1 ঘণ্টা ধরে আলোচনা করেন তারা। আলোচনায় ছিল সীমান্ত হত্যার বিষয়টিও। গত 6 মাসে সীমান্ত হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানায় ঢাকা। তবে বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় করোনা ভাইরাসের ভ্যাকসিন ইস্যু। বেশ কিছু ভ্যাকসিন সেখানে ডেভেলপ হচ্ছে এবং ট্রায়ালও শুরু হয়ে গেছে। তো আমরা অফার করেছি যে আমাদের দিক থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, বিশেষ করে ট্রায়ালের ক্ষেত্রে, তাহলে আমরা প্রস্তুত আছি। এবং তারাও পজিটিভলি সাড়া দিয়ে বলেছে যে তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে সেটা শুধু ভারতের জন্যই নয়, এবং প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সঙ্গে বন্ধ থাকা আকাশপথের যোগাযোগ আবারও চালুর প্রস্তাব দিয়েছে ভারত। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বিশেষ ক্যাটাগরিতে ভিসা চালু হলে দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা বিশেষ সুবিধা পাবেন। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ওনারা এতটাই গুরুত্ব দেন
যে ওনারা বাংলাদেশকেই প্রথম চুজ করেছেন এই বার্তাটি নিয়ে যে তারা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করতে চান। উনি আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন যে দিল্লিতে যাওয়ার জন্যে, যে জয়েন্ট কনসালটেটিভ কমিটির মিটিং হবে তার আগেই হয়তো আমি একবার যাব। এদিকে করোনা সংক্রমণের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেয়ে সন্তুষ্টি জানান হর্ষবর্ধন সিংলা। এছাড়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে এবং আগামীতে আরও শক্তিশালী হবে, যাতে দুদেশের উন্নয়ন নিশ্চিত করা যায়। ভারত সবসময়ই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে আসছে, তাই আমাদের তৈরি ভ্যাকসিনও আগেই বাংলাদেশ পাবে। ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে দেশটি কাজ করবে বলেও ঢাকাকে আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশ ও মিয়ানমার দুটি ভারতের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। রোহিঙ্গা সংকট যাতে সহজে মিটে যায় এবং রোহিঙ্গারা নিজের বসতভিটায় ফিরতে পারে, সেজন্য ভারত কাজ করছে। সফর শেষে বুধবার দুপুরেই ঢাকা ছাড়েন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও 41 জন। এ নিয়ে মোট মৃত্যু ৩,৭৮১ জনের। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,747 জন। মোট শনাক্ত 2,85,091 রোগী। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত 18.72। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 34 ও নারী 7 জন। এ পর্যন্ত মৃত্যুর 2,987 জন পুরুষ এবং 794 জন নারী। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,913 রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন 1,65,738 জন। করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের লাইভ বুলেটিন প্রতিদিন সম্প্রচার ও সপ্তাহে একদিন প্রশ্নোত্তরের পরামর্শ দিয়েছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। বুধবার কমিটির সভাপতি ড মোহাম্মদ শহীদুল্লাহ এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে আন্তর্জাতিক বাজারে করোনা ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গেই যাতে পাওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশেও টিকা ট্রায়াল হতে পারে বলে মনে করে পরামর্শক কমিটি। করোনা পরীক্ষা বুথে করলে ফ্রি এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করলে 300 টাকা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনা বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা প্রয়োজন বলেও মত দিয়েছে কমিটি। এদিকে করোনা পরীক্ষার ফি কমালো সরকার। হাসপাতাল ও বুথে 200 টাকা থেকে কমিয়ে 100 টাকা ও বাসা থেকে নমুনা সংগ্রহে 500 টাকার বদলে 300 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভ্যাকসিনের জন্য কয়েক দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। দেশে করোনার প্রকোপের শুরুতে সুযোগ রাখা হয় বিনামূল্যে পরীক্ষার। পরে 29 জুন থেকে নির্ধারণ করা হয় ফি। বুথ থেকে নমুনা সংগ্রহে 200 টাকা এবং বাসা থেকে সংগ্রহ করা হলে 500 টাকা ফি ধার্য করা হয়। এর পরপরই করোনা পরীক্ষার হার কমে যায় উল্লেখযোগ্য পরিমাণে। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে ফি কমানোর, যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ফি কমিয়ে আনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জনগণের দিকে তাকিয়ে যে নতুন হার বলবৎ করা হলো, সেই হার অনুযায়ী টেস্টের সংখ্যা বাড়বে আমি আশা করি। স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই অ্যান্টিবডি ও অ্যান্টিজেন টেস্টের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে, আর ভ্যাকসিনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। সেজন্য রাশিয়া সহ সব দেশের সাথে রাখা হচ্ছে নিয়মিত যোগাযোগ। এই সমস্ত ভ্যাকসিনের বিষয়টি নিয়ে আমরা সবসময় সজাগ আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সবকিছু অবহিত করেছি। এই সিদ্ধান্ত ওনার কাছ থেকে যখন আমরা পেয়ে যাব তখন আমরা দেশবাসীকে জানাতে পারব। প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের পরিকল্পনা আছে বলে জানান জাহিদ মালেক। বলেন, কোভিড হাসপাতালের সংখ্যা কমিয়ে এই মাসের শেষ দিকে নতুন তালিকা দেওয়া হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগ নেতাকর্মীরা আজও বয়ে বেড়াচ্ছেন স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণা। শারীরিক যন্ত্রণার পাশাপাশি 16 বছর আগের বিভৎস এই হামলার দুঃসহ স্মৃতি মানসিকভাবে অসুস্থ করে রেখেছে অনেককে। এদেরই একজন আবুল কাশেম, যিনি নিজের জীবনের মায়া ছেড়ে সেদিনের ভয়াবহ মুহূর্তে অনেকের পাশে ছিলেন। যাদের হারিয়েছেন তাদের ফেরানো অসম্ভব,
কিন্তু ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি তার। ভয়াল সেই 21শে আগস্ট আসলেই প্রত্যক্ষদর্শীরা গা শিউরে ওঠার মতো অভিজ্ঞতা বলেন। গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া সেই সব প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন আবুল কাশেম, যিনি নিজে আহত হয়েও অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। সেই দিনের অভিজ্ঞতার কথা যদি একটু বলতেন, কেমন ছিল সেই বিকেলটি? দেখলাম কারো হাত নাই, কারো পা নাই, বিভৎস অবস্থা। এর ভিতরে দেখলাম রক্তাক্ত অবস্থা শাহরাপাকে তার গাড়ির ড্রাইভার জহির হাতে পৌঁছে দিয়ে আসার পরে আমি দেখলাম চিৎকার চারিদিকে। এদিকে পুলিশকে আমি গুলি করতে দেখলাম, লাথি মেরে অনেকে আহত বডি পুলিশের গাড়িতে উঠেতে দেখলাম। আপনি অসংখ্য নেতাকর্মীকে বাঁচিয়েছিলেন, আপনি নিজে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আমরা আপনার ছবি দেখেছি। আপনি আইভি রহমানকে আপনি কি অবস্থায় দেখতে পেলেন? আইবিসিসি রাস্তার বিষয়ে আছে, রক্তাক্ত আহত, ওনার দুই পায়ে বিচ্ছিন্ন শরীর থেকে। এই অবস্থায় ওনাকে প্রথমে শোয়া থেকে উঠালাম, উঠে এই হাতটা ওনার নাকের কাছে নিয়ে গেলাম, উনি জীবিত আছেন কিনা বোঝার চেষ্টা করলাম, চিৎকার করলাম, কাহাতারি করতেছি। আমি গাড়ি ফিরে দেখলাম যে আলী হোসেন ভাই আসছে একটা গাড়ি নিয়ে, মাননীয় নেত্রী গাড়ির ড্রাইভার। পরে আলী হোসেন ভাইয়ের কাছে আইবিসিসি কথা বললাম যে উনি মারাত্মক আহত, ওনাকে নিয়ে যান। পরে সবাই দরাদরি করে আলী হোসেন ভাই গাড়িতে আইবিসিসিকে তুলে দিলাম। পুলিশকে আমি গুলি করতে দেখেছি। তো এখন এটা ঘটনা ঘটে যাওয়ার পরে তারা যদি সুচিকিৎসা পেতেন, হাসপাতাল প্রপার ট্রিটমেন্টটা পেতেন, তাহলে অনেক আহত রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। এবং আইবিসিসি আমার মনে হয় প্রপার ট্রিটমেন্ট উনিও পান নাই। ইতিহাসের জঘন্যতম, ন্যাক্কারজনক, বিভৎস এভাবে গ্রেনেড হামলা করে মানুষ হত্যা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এবং বাংলার জমিনে এরকম নৃশংসতম হত্যাকাণ্ড যেন আর না হয়। করোনা নিয়ে ভয়ভীতি কমে যাওয়ায় চলতি মাসে হাসপাতালে রোগীর সংখ্যা পুনরায় বাড়তে শুরু করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষা ও ফলের জন্য অপেক্ষায় থাকাদের তালিকাও হচ্ছে দীর্ঘ। এ অবস্থায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন তারা। মুগদা জেনারেল হাসপাতাল, করোনা শনাক্তের রিপোর্টের জন্য এই অপেক্ষা। এই হাসপাতালটিতে মাসের শুরুতে 128 জন রোগী ভর্তি ছিল। 19 আগস্ট সেটি বেড়ে দাঁড়ায় 146-এ। এখনো সেখানে করোনা পরীক্ষার জন্য অপেক্ষমান মানুষের ভিড় বাড়ছেই। করোনা টেস্ট করার জন্য আসছিলাম এই জায়গায়, আইসা কিন্তু আমি টিকিট পাইনি, এই জন্য আমার ফেরত যেতে হইতেছে। আবার করোনা পরীক্ষার জন্য আসছিলাম টিকিট নিতে পারলাম না, টিকিট শেষ, চলে যাচ্ছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও করোনা রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। 250 শয্যার এ হাসপাতালে আগস্টের শুরুতে রোগী ভর্তির সংখ্যা ছিল 220 থেকে 230-এর মধ্যে। তবে 19 আগস্ট রোগী ভর্তি হন 309 জন। একদিকে যেমন দরকার টেস্টের পরিমাণ বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয়া, এবং অন্যদিকে দরকার মাস্ক সহ স্বাস্থ্যবিধি বিধান মেনে চলার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা এবং একই সাথে শাস্তি প্রদান করা। এই দুয়ের মধ্য দিয়ে মানুষের অভ্যাসে একটি পরিবর্তন আনা দরকার। 5 মাসেও দেশে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসার জন্য পর্যাপ্ত উদ্যোগের অভাব ও সর্বসাধারণের অসচেতনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়তি ভাড়া কমিয়ে করোনার আগের বাস ভাড়ায় ফিরে যেতে চান পরিবহন মালিক শ্রমিকরা। সেক্ষেত্রে বাসের সব আসনেই যাত্রী তুলতে চান তারা। বুধবার রাজধানীর বনানীতে এক সভায় সড়ক পরিবহন কর্তৃপক্ষকে তারা এ প্রস্তাব দেন, যা পাঠানো হচ্ছে মন্ত্রণালয়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে আগের অবস্থায় ফিরে গেলে বাড়বে করোনার সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বাস্তবায়ন সহ বেশ কিছু শর্তে 31 মে বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালু করেছিল সরকার। কিছুদিন ঠিকঠাক চলার পর মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, কিন্তু বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে ঠিকই।
এ অবস্থায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি ও ভাড়াই শৃঙ্খলা নিশ্চিত করতে মালিক শ্রমিকদের সঙ্গে বিআরটি এর এ বৈঠক। এতে মালিক শ্রমিক নেতারা আগের অবস্থায় ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নেন। সেই নির্দেশটা আমরা মেনে চলব। সভা শেষে সংবাদ সম্মেলনে মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন নেতারা বলেন, বাসের সব সিটেই যাত্রী উঠাতে চান তারা। সামাজিক দূরত্ব ছাড়া করোনার বাকি সব স্বাস্থ্যবিধি মেনে চলার পক্ষে পরিবহন সংশ্লিষ্টরা। যেহেতু দিন দিন পরিস্থিতির উন্নতি হচ্ছে, দিন দিন পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হয়ে আসতেছে এবং করোনা নিয়েই আমরা চলাফেরা স্বাভাবিক করতেছি, সুতরাং আমাদেরকে যত সিট তত যাত্রী নেওয়ার অনুমতিটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট থেকে পাশ করে দেওয়া হোক, আমরা পূর্বের ভাড়া ফেরত যাব। এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, বাসের 60% বর্ধিত ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে 31 আগস্ট পর্যন্ত গণপরিবহন চলবে। মালিক শ্রমিক নেতাদের প্রস্তাবগুলো পাঠানো হচ্ছে মন্ত্রণালয়ে। প্রস্তাবনাটা আমরা সরকারের গোচরে আনবো, আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ক্যাবিনেটকে অবহিত করা হবে। ক্যাবিনেটের পরবর্তী সিদ্ধান্তে না আসা পর্যন্ত বর্তমান বলবৎ যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক যাত্রী নিয়ে যে গণপরিবহন চলবে সেটাই বহাল থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি ভাড়া নিয়েও যেখানে স্বাস্থ্যবিধি মানা হয়নি, সেখানে আগের অবস্থায় ফিরে গেলে পরিস্থিতি হবে ভয়াবহ। যত সিট তত যাত্রী এভাবে যদি আবার চালু হয়, তাহলে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে, আর স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে সংক্রমণ আরো বেড়ে যাবে। ইতিমধ্যে গত কয়েকদিন যাবৎ সংক্রমণ বেড়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে ছাড়পত্র ছাড়া বছরের যে কোনো সময়েই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। করোনা সংকটের কারণে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনার প্রভাবে কর্মহীন হয়েছেন অনেক মানুষ। তীব্র আর্থিক সংকটে পড়ে অনেকেই পরিবার নিয়ে রাজধানী ছেড়ে গেছেন। সেই সাথে অনেক কিন্ডারগার্টেন স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্কুল। করোনা মহামারীর কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্কুল খুললে শিক্ষার্থীরা দেশের যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। লাগবে না কোনো ছাড়পত্র, শুধুমাত্র বেতন বই, আইডি কার্ড, বই খাতা দেখালেই ভর্তি নেবে বিদ্যালয়। শুধু তাদের যে কোন ক্লাসে ছিল এইটা, তাদের বই পুস্তক ইত্যাদি ইত্যাদি দেখালে আমরা যেখানে যার বাড়ি যে ক্লাস্টারের আওতায় আমরা সেখানে তাদের টিসি ছাড়াই ভর্তি করাবো। শিক্ষকরা বলছেন, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার জন্য তাদের প্রস্তুতি আছে। স্কুল খুললেই আমরা এই কার্যক্রম শুরু করব, যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে এবং শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাঘাত না হয়। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে হলে শিক্ষা উপকরণ দেয়া সহ সব ধরনের সহায়তা করতে হবে। এটা হলো একটা উদ্যোগ। আমি মনে করি এই উদ্যোগটা যদি প্রপারলি ব্যবহার করা যায়, কার্যকরভাবে ব্যবহার করা যায়, তাহলে কিছুটা কমবে। ঝরে পড়ার হার একেবারে 100% রোধ না করা গেলেও কিছুটা সীমিত পরিসরে নিয়ে আসা সম্ভব হবে। 65,000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে প্রায় 2 কোটি। ঝরে পড়া ঠেকাতে হলে আর্থিক সংকটে থাকা পরিবারের শিক্ষার্থীদের তালিকা করতে হবে। সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদেরকে বৃত্তি সহ নানা ধরনের সহায়তা দেওয়ার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আবারও বড় ধরনের সেশন জটের শঙ্কায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে পরিবারের অর্থনৈতিক চাপের পাশাপাশি পেশাগত জীবন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে তাদের। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর জট কমাতে সব চেষ্টা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে কখনো শিক্ষক, কখনো শিক্ষার্থী, আবার কখনো কর্মচারীদের আন্দোলনে দীর্ঘ সময় স্থবির ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বারবার শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে বড় ধরনের সেশন জট। শিক্ষকদের চেষ্টায় কিছুটা কমলেও করোনায় আবারও লম্বা জটের আশঙ্কায় শিক্ষার্থীরা।
এতে পরিবারের ওপর চাপের পাশাপাশি ক্যারিয়ারের ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় তারা। তো আমরা 6 মাসের সেশন জটে পড়ে গেছি, সামনে আরো কতদিন পরে খোলা হবে বা কি, এ ব্যাপারে এখনো কোনো ধরনের নির্দিষ্ট কোনো কিছু আমাদের জানা নেই। আমরা তো ক্ষতিগ্রস্ত হলামই, পাশাপাশি আমাদের পরিবারের প্রতিও একটা বিশেষ চাপ তৈরি হচ্ছে। ব্যবহারিক বিষয়গুলোতে সেশন জট বেশি বলে জানিয়েছেন শিক্ষকেরা, তবে শিক্ষক সংকট এবং আভ্যন্তরীণ রাজনীতিও সেশন জটের বড় কারণ বলছেন তারা। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব বিভাগে এখন পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডারগুলো নেই, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করা হচ্ছে না। করোনার ধাক্কা সামলানো নিয়ে চিন্তিত প্রশাসনও। ক্যাম্পাস খোলার পর বিকল্প প্রস্তাব যাচাই বাছাইয়ের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পদক্ষেপগুলো নেয়ার পরিপ্রেক্ষিতে যে পুরোপুরি রিডিউস করা খুব দ্রুত সম্ভব হবে সেটাও আমরা মনে করি না, তবে যতটা পারা যায় আমরা সেই পদক্ষেপগুলো নেয়ার মাধ্যমে সময় সাপেক্ষ বিষয় যেহেতু হয়তো আমাদের কিছুদিন সময় লেগে যাবে। তবে সেশন জট কমাতে শুধু প্রশাসন নয়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকেরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। বন্যা ও ভারী বৃষ্টিতে দিশেহারা বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিরা। বন্যায় ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। করোনার মন্দার পর এবার বন্যায় এমন ক্ষতিতে চরম লোকসানে মাছ চাষিরা। আবারও মাছ চাষ করতে প্রণোদনার পাশাপাশি তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগ। 3 দফা বন্যায় সুনামগঞ্জের 11 উপজেলায় 8,665টি পুকুরের মাছ ভেসে গেছে। পাড় ভেঙেছে পুকুরের, ক্ষতি হয়েছে ঘেরেরও। মৎস্য কর্মকর্তাদের হিসেবে সব মিলিয়ে এই খাতে এবার ক্ষতি 52,92,88,000 টাকা। 30,000 টাকার মতন মাছ যা আছে সব চলে গেছে, পুকুরের পাড়ের উপর দিয়ে পানি ডুবাই দিয়েছে। আমরা টিন টান দিয়ে বেড়া দিয়েছি, তারপর কাজ করতে পারছি না। চুয়াডাঙ্গায় অতিবৃষ্টিতে পুকুরের মাছ ভেসে গেছে বিল ও। জেলা মৎস্য কর্মকর্তা যেটি জানিয়েছেন যে তারা একটি তালিকা তৈরি করেছেন এবং তালিকা তৈরি পরে কিন্তু যে মৎস্য চাষীদেরকে যে তারা প্রণোদনা দেওয়ার যে ব্যবস্থা সেটি করা হবে এমনটা বলা হচ্ছে মৎস্য বিভাগের পক্ষ থেকে। এরপরেও কিন্তু যে গত কাল থেকে আবারও কিন্তু 15 দিনের ব্যবধানে লক্ষ্মীপুরে যে আবারও যে পানি প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। রামগতি, কমলনগর, রায়পুর এবং সদরের যে চরমনি মোহন রয়েছে, এসব অঞ্চলে আবারও কিন্তু এই যে পুকুরগুলা রয়েছে বা ঘের রয়েছে সেগুলো ইতিমধ্যে আবার বেশি গেছে। এতে করে পানি যে দুর্ভোগের মধ্যে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। কিন্তু এই দ্বিতীয়বার বন্যার কারণে পানি বেড়ে যাওয়ার কারণে একদিকে যেমন মানুষ দুর্ভোগে পড়েছে, অন্যদিকে যে নদী ভাঙনের যেটি সেটি কিন্তু আরো পক্ষ টাকা ধারণ করেছে। কিন্তু বারবারই কিন্তু যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে আসলে কাজের কাজ কিছু হচ্ছে না, এমনটি বলা হচ্ছে যে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে। কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে পানি যে প্লাবিত হওয়ার পরে যে মানুষের যে পুকুর সেটিতে যখন বেশি গেছে মাছ, তারা নতুন করে আবার যখন পানি নেমে গেছে তারা এই যে পোনা চাষ শুরু করেছেন। কিন্তু ইতিমধ্যে আবার গতকালকের পানিতে কিন্তু প্রায় 500-র উপরে পুকুর কিন্তু আবার নতুন করে প্লাবিত হয়ে গেছে যে এবং মাছ বেশি গেছে। আসলে এখানকার কৃষকরা, এখানকার যে চাষিরা রয়েছেন মৎস্য চাষিরা, তারা কিন্তু এখন দ্বিতীয় পর্যায়ে কিন্তু যে দুর্ভোগের মধ্যে পড়েছেন, ক্ষতির মুখে পড়েছেন। আসলে লক্ষ্মীপুরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। প্রায় 3 ঘন্টা জ্বলেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাতিম ফার্নিচার কারখানা। বুধবার রাত 10:30টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে পুড়ে গেছে কারখানার কাঁচামাল ও আসবাবপত্র। ধসে পড়ে ভবনের একপাশের দেয়াল। স্থানীয়রা জানায় 3 তলা কারখানাটির নিচতলায় তৈরি হয় স্টিল ও কাঠের আসবাবপত্র আর ওপরে গোডাউন। সেখানে ধোঁয়া দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটির 3য় তলায় আগুন লাগে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্পিরিট বা এই জাতীয় যে ফার্নিচার বার্নিশ বা এই জাতীয় যে লিকুইড, এখানে যে কেমিক্যাল এখানে ব্যবহার করা হয়, এগুলো কিন্তু অনেক দাহ্য। কাঠ বা পার্টিকেল বোর্ড বা অন্যান্য সরঞ্জাম, এগুলো কিন্তু আগুনে দীর্ঘক্ষণ জ্বলার উপযোগী একটা সরঞ্জাম। এই জন্য এইটা ইনিশিয়ালি আগুন সৃষ্টি হওয়ার পরপরই কিন্তু 3টা ফ্লোরেই আগুন ছিল। বিশ্বে করোনায় আক্রান্ত 2,25,লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 7,90,000-এর। একদিনে শনাক্ত 2,58,000-এর বেশি আর প্রাণহানি 6,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 69,000-এর বেশি সংক্রমণ ভারতে। দেশটিতে নতুন 980 জন নিয়ে প্রাণহানি প্রায় 54,000।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আবারও একদিনে 1000-এর বেশি মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত প্রায় 57 লাখ আর মৃত্যু হয়েছে 1,76,000-এর। ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,11,000। বিশ্বে একদিনে সুস্থ হয়েছে 2,48,000-এর বেশি মানুষ। এদিকে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নিজ দেশে উৎপাদনের পর নাগরিকদের বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। দাপুটে জয়ে 7 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ। শেষ 4-এর লড়াইয়ে অলিম্পিক লিওর বিপক্ষে বাভারিয়ানদের জয় 3-0 গোলে। পর্তুগালের লিসবনে লিও শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম 17 মিনিটে বায়ার্নের হাই ডিফেন্সিভ লাইনে ভীতি ছড়িয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি। সুযোগ তৈরি করলেও ফরওয়ার্ডদের ফিনিশিং দুর্বলতায় মেলেনি গোলের দেখা। দুদলের পার্থক্য স্পষ্ট হয় 18 মিনিটে। সার্জ জিনাব্রির ক্লিনিক্যাল ফিনিশিংয়ে লিড নেয় বায়ার্ন। গোলের সাথে ছন্দও ফিরে পেল বাভারিয়ানরা। 33 মিনিটে পেরিসিচের ক্রসকে লেভানডস্কি লক্ষ্য দিতে ব্যর্থ হলেও জিনাব্রির ফিনিশিং টাচে ব্যবধান হয় দ্বিগুণ। বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে লিও। 54 মিনিটে ম্যাচে ফেরার সুযোগ নষ্ট করেন একাম্বি। ম্যাচ শেষের 2 মিনিট আগে লেভানডস্কির গোলে বাড়ে জয়ের ব্যবধান। রবিবার ফাইনালে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। এদিকে সেটিয়েনকে বরখাস্তের পর রোনাল্ড কোম্যানকে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। ডাচম্যানের সাথে 2 বছরের চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। দায়িত্ব নেওয়ার পরপরই কোমান জানিয়েছেন মেসিকে দলে রাখার আপ্রাণ চেষ্টা থাকবে তার। সেটিয়েনকে বিদায় করে পরিবর্তনের শুরু করে বার্সেলোনা। গুঞ্জন ছিল সেটিয়েনের স্থলাভিষিক্ত হচ্ছেন রোনাল্ড কোম্যান। বুধবার মিলেছে আনুষ্ঠানিক ঘোষণা। খেলোয়াড় হিসেবে 90-এর দশকে কোচ ইয়োহান ক্রুইফের বার্সেলোনা ড্রিম টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কোম্যান। 1992 সালে ক্লাবটির প্রথম ইউরোপিয়ান কাপ জয়ের নায়কও ছিলেন তিনি। কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে বার্সেলোনার সহকারী কোচ ছিলেন এই ডাচম্যান। পরে প্রধান কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন নিজ দেশ নেদারল্যান্ডসের ক্লাবে। ছন্দে ফিরতে অন্যদের চেয়ে পেসারদের বাড়তি সময় প্রয়োজন। ব্যক্তিগত অনুশীলনে ক্রিকেটাররা ফিটনেস ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছেন। ঈদের আগেও পরে একক অনুশীলনে মিলেছে এর সুফল। তবে বোলিংয়ে ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগবে বলে মনে করেন আবু জায়েদ রাহি। শ্রীলঙ্কা সিরিজের আগে ছন্দে ফিরতে আত্মবিশ্বাসী এই পেসার। 21 সেপ্টেম্বর শুরু শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ক্যাম্প। আপাতত একক অনুশীলনে ফিটনেসের উন্নতিতে গুরুত্ব তামিম মুশফিকদের। এ কদিনেই ঘরে বাইরে প্রস্তুতির পার্থক্য টের পেয়েছেন। সময়ের সাথে মানিয়ে নিচ্ছেন সবাই। পেসারদের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া সময় সাপেক্ষ। 4 মাসের বেশি খেলার বাইরে থাকার প্রভাব পড়েছে। তার উপর লম্বা বিরতির পর ম্যাচে নামলে আছে ইনজুরিতে পড়ার শঙ্কা। তাই মুস্তাফিজ রাহিদের চ্যালেঞ্জ অন্যরকম। লঙ্কা পরীক্ষার আগে পূর্বের অবস্থানে ফিরতে চান পেসাররা। আমাদের ফিটনেসটা এখন মনে হইতেছে ভালো, একটু উপরের লেভেলে যাচ্ছে। কারণ প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস শুরু করছি 2 সপ্তাহ আগে, তখন মনে হইতেছিল কি হবে। পরের দিকে যখন আমরা ভালো দিকে রানিং করতেছিলাম বা ইনডোরেও কিছু রানিং করতেছিলাম, আউটডোরে রানিং করতেছিলাম, হিলও ব্যবস্থা আছে আমাদের, হিল রানিং এর। তো যখন আমরা রানিং করছি এখন আমাদের মনে হইতেছে ফিটনেস লেভেলটাও আমাদের ভালো ইমপ্রুভ হয়েছে। আর যেহেতু বোলিং ফিটনেসটা আসতে একটু লেট হবে। পেস ইউনিটে 2 সদস্য মুস্তাফিজ আলামিন মিরপুর হোম অফ ক্রিকেটে ফিটনেসের পাশাপাশি স্কিল ট্রেনিং এ সময় দিচ্ছেন। সিলেট আউটার স্টেডিয়ামে রাহি, খালেদ ইবাদতরা বিসিবির দেয়া সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে পারছেন। আমাদের সিলেটের প্র্যাকটিস ফ্যাসিলিটিটা অনেক ভালো। আমরা ইনডোর ফ্যাসিলিটি পাচ্ছি, তারপরে জিম, তারপরে হলো সেন্টার উইকেট, 4টা উইকেট রেডি করা হয়েছে আমাদের 4 জনের জন্য। আর ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ফ্যাসিলিটিটা আমাদের আপ টু মার্ক। লাল বলের ক্রিকেটে অটোমেটিক চয়েস রাহি। শ্রীলঙ্কায় 3 টেস্টের সিরিজে তার ছন্দে থাকা জরুরি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।